সত্য যখন সিঁড়ি ভেঙে উঠে গিয়ে বড় গিন্নির ঘরের দরজায় এসে দাঁড়ালো, তখন চক্রবর্তী গিন্নি বিগলিত বিনয়ে মুখের চেহারায় জোর হাতের ভঙ্গি ফুটিয়ে বলেছিলেন, তাই তো বলছি মা, তোমার মতো এমন উঁচু নজর কটা লোকের আছে। ঘরে তাই বলা বলি করি। হ্যাঁ, দরাজ প্রাণটা এনেছিল বটে দত্তদের গিন্নি। সত্য এসে দাঁড়াতেই কথায় ছেদ পড়ল। ঘরের মধ্যে যারা ছিলেন তাদের সকলের চোখ পড়ল তার উপর। মোসাহেবের স্ত্রীলিঙ্গ কি আমার জানা নেই, যদি কিছু থাকে তো এরা দত্ত গিন্নিরই তাই। সেই সকাল বেলা থেকে, অর্থাৎ যখন থেকে দত্তগিন্নি সভা করে জাঁকিয়ে বসেছেন, তখন থেকে এরা তাকে ঘিরে বসে আছেন এবং চাটু বাক্যের প্রতিযোগিতা চালাচ্ছেন। কাজে কর্মের দিনে এইভাবেই গুছিয়ে বসেন দত্তগিন্নি, অথবা বসেন আরো সব বড়লোকের গিন্নিরা এই ধরনের চাটুকারিণী পরিবৃতা হয়ে। নিমন্ত্রিত যারা আসেন তারা পাতে বসবার আগে একে একে দুইয়ে দুইয়ে এসে দেখা করে যান। ওরা মানুষ বুঝে ওজন করে কথা বলেন। এখানেও আজ চলছিল সেই পর্ব। সত্য এসে দাঁড়ালো সেই পর্বের পার্বণী জোগাতে। অবশ্য দৃশ্যটার ওপর চোখটা বুলিয়ে নিল সত্য। দেখল প্রকাণ্ড চারচৌকো ঘর, তার মেঝেটা শতরঞ্জ খেলার ছকের মতো চৌকো চৌকো সাদা কালো পাথরে মোড়া। সমস্ত দেয়ালটায় একটা কালচে সবুজ রং, আর নিচে থেকে হাত তিনেক উঁচু লম্বা লম্বা টানা একটা 5 রঙের নকশার পাড় আঁকা। ঘরের মধ্যেও ছাতের নিচে ঝাড় লণ্ঠন। জানলা দরজাগুলো যৎ পরনাস্তি চওড়া আর উঁচু, তাতে পাখি খড়খড়ির পাল্লা। আর তার পিঠ পিঠ ফিকে নীল রঙা কাঁচের সারসি পাল্লা। দেয়ালের ধারে ধারে সাজানো মেহগনি কাঠের আলমারির টেবিল, স্ট্যান্ড দেওয়া প্রকাণ্ড দাঁড়া আরশি, দাঁড়ানো ঘড়ি। আলমারির সামনে টেবিলের ওপর দেয়ালের ব্রাকেটে নানাবিধ পুতুল, খেলনা, টাইমপিস, ফুলদানি। উঁচুতে দেওয়ালের গায়ে বড় বড় অয়েল পেন্টিং। এত বড় ঘরটা আগাগোড়ায় জিনিসে জিনিসে বোঝায়। ঘরের ঠিক মাঝখানটায় একটা মস্ত চৌকো পালঙ্ক। পালঙ্কের গদিটা প্রায় হাতখানেক পুরু। একখানা ধবধবে সাদা চাদর তাতে টান টান করে পেতে গদির তলায় তলায় গোঁজা। এই পালঙ্কের উপর চারিদিকে গির্দে তাকিয়া সাজিয়ে মস্ত হস্তির মতো বিপুল বপুখানি নিয়ে বসে আছেন দত্তবাড়ির বড় গিন্নি। বড় গিন্নি যে বিধবা সে কথা জানা ছিল না সত্যবতীর। কিন্তু এ কেমন বিধবা? সত্যর মনের মধ্যে প্রশ্নের প্রাবল্য। এ কিরকম সাজসজ্জা? বড় গিন্নির পরনে দর্শকের দৃষ্টি পীড়াকারী অতি মিহি চন্দ্রকোনার থান ধুতি, আর আঁচলে বড় থলের চাবি। সামনের চুল আলবোট ফ্যাশন, পেছনে একটি বড়ির মতো খোঁপা। বড়গিন্নির নিচের হাত শূন্য ফাঁকা, কিন্তু ওপর হাতে বোধ করি নীরের সোনার মোটা মোটা প্লেন তাগা। গলায় গোছা করা গোটহার, কোলের কাছে রূপোর ডাবর ডাবর ভর্তি সাজা পান। পালঙ্কের ধারে দাঁড়িয়ে বাজুর ওপর থেকে হাত বাড়িয়ে দাসী বা কোনো আশ্রিতা একখানি ঝালরদার পাখা ঝুলিয়ে ঝুলিয়ে বাতাস করছে। পালঙ্কের নিচে পায়ের কাছে একখানা জলচৌকির ওপর সোনার মতো ঝকঝকে একটা বড় পেতলের পিকদানি। আশেপাশে চাটুকারিণীর দল। অবস্থা সম্পর্কে এবং মর্যাদা হিসাবে কেউ পালঙ্কের ওপরেই বড়গিন্নির গা ঘেঁষে বসেছেন, কেউ আলগোছে একটুখানি বসেছেন পালঙ্কের কিনারায়, কেউ কেউ বা পালঙ্ক ঘিরে আশেপাশে দাঁড়িয়ে। তাদের মধ্যে সধবা আছে, বিধবা আছে,
বয়স্থা আছে, তরুণী আছে। শূন্য প্রকোষ্ঠের ওপর ভাগে বাহুতে মোটা সোনার তাগা ভারী বিসদৃশ্য লাগলো সত্যর। আর বিসদৃশ্য লাগলো বিধবা মানুষের এরকম পানের ডাবর কোলে করে খাটগদিতে বসে থাকা। ইতিপূর্বে কোনো বিধবাকে কখনো খাটগদিতে বসে থাকতে দেখেনি সত্য। মনটা হঠাৎ কেমন বিমুখ হয়ে গেল। ভাবতে চেষ্টা করল বটে, মরুগ্গে, এ যদি কলকাতা শহরের চালচলন হয় তো আমার কি? কিন্তু চেষ্টাটা ফলবতী হল না। মন সেই মোটা তাগা পড়া ছোট ছেলে মেয়েদের পাশবালিশের মতো মোটা মোটা ন্যাড়া হাত দুটোর দিকে তাকিয়ে সিঁটিয়ে রইল। বড়গিন্নি চোখের কেমন একটা ইশারা করলেন। সঙ্গে সঙ্গে দ্রুত ভঙ্গিতে একজন জলচৌকিতে বসানো সেই পিকদানিটা উঠিয়ে নিয়ে তার মুখের কাছে ধরল। বড়গিন্নি পিক করে একটু পিক ফেলে বললেন, কে এসে দাঁড়ালো রে? চিনতে পারছি না তো। এগিয়ে এলো পঞ্চুর মা, বলে উঠল, ওই যে আপনার 7 নম্বর বাড়ির। তাই বলি, চিনতে পারছি না কেন? আসেনি তো কখনো। তাই এসো বাছা, একটু এগিয়ে এসো, পায়ের ধুলো দাও খানিকটা। পায়ের ধুলো নামক জিনিসটা যে নিজে থেকে দেওয়া যায়, এহেন অভিনব কথা সত্য জীবনেই প্রথম শুনল। তার জানার জগতে আছে, ওটা যার নেবার ইচ্ছে হয় সে মুন্ডু হেঁট করে আহরণ করে নিয়ে যায়। কিংকর্তব্য বুঝতে না পেরে চুপ করে দাঁড়িয়ে থাকে। কই গো, দাও। জনৈকা ধামাধারিণী তীব্র কণ্ঠে বলে ওঠেন, পাত তলা থেকে 1 ফোঁটা ধুলো নিয়ে এনার মাথায় দিয়ে দাও। সত্য গম্ভীরভাবে বলল, পায়ে ধুলো নেই। পায়ে ধুলো নেই? এইটা একটা কথা হলো? এছাড়া দত্তগিন্নির পার্থিব বস্তু, তাও সোনা নয় দানা নয়, নেহাতি তুচ্ছ বস্তু। সেও বস্তুর প্রার্থনা যে এভাবে অগ্রাহ্য করা যায় তা তো অভাবনীয় কথা। দত্তগিন্নি গালে হাত দিয়ে কোনো রকমে বিস্ময় এবং অবহেলার ভার কমিয়ে ফেলে ব্যঙ্গ হাসি হেসে বলে, সেই যে বলে না, অভাগা যদ্যপি চায় সাগর শুকায়ে যায়। আমার ভাগ্যে যে দেখছি তাই হলো, 1 ফোঁটা পদরজ দুর্লভ হলো। সত্য অবাক হয়ে তাকিয়ে দেখে সেই আকার অবয়ব মর্জিত মেদপিণ্ডের মুখের দিকে। এই মাংসের তালের মধ্যে থেকে বয়স উদ্ধার করা কঠিন, কিন্তু যিনি পৌত্রের অন্নপ্রাশন দিতে বসেছেন, নেহাত কিছু ছেলে মানুষ তিনি নন। কন্যা সত্য দিদিমার বয়সী। সত্যর সঙ্গে এ আবার কোন ধরনের রসিকতা তার? ঝড়ের আগে এঁটো পাত সদৃশ একটি মহিলা বলে ওঠেন, মানুষ বুঝে কথা কইতে হয় বাছা, কইবার আগে তাকিয়ে দেখতে হয় কাকে কি বলছি। বলা বাহুল্য, সত্য নীরব। শুধু তার প্রকৃতি অনুযায়ী চোয়ালের পেশিগুলো দৃঢ় আর কঠিন হয়ে ওঠে। সোনার হাত দিয়ে নৌকোটা করেছ তুমি না? এবার সত্য মুখ খোলে, নরম গলায় বলে, নৌকোটা বলছেন কেন? খোকাকে যৎ সামান্য কিছু আশীর্বাদ বই তো নয়। তা সে যাই হোক, দত্তগিন্নি অসন্তুষ্ট স্বরে বলেন, ও হার তোমাকে ফিরে নিয়ে যেতে হবে। নিয়ে যেতে হবে? সত্য অবাক হয়ে বলে, ছেলেকে দেওয়া জিনিস কি করব নিয়ে গিয়ে? কি করবে সে তোমার বিবেচনা, তবে পেরজার দানের সোনা আমরা নিই না। আবার সেই প্রজা। সত্য সমস্ত শরীরের মধ্যে যেন একটা বিদ্যুৎ প্রবাহ বয়ে যায়, তবু সে কষ্টে আত্মসংবরণ করে বলে, তাহলে দেখছি আপনাদের এই সব পর্যা পাঠকদের নেমন্তন্ন করাই ভুল। নৌকোটা না দিয়ে কে আর কোন কাজে যায় বলুন? তাছাড়া ব্রাহ্মণে কি আশীর্বাদে ফিরিয়ে নিতে পারে? ব্রাহ্মণ?
দত্তগিন্নি একটু মলিন হন। ও মা, এ যে দেখছি কাট কাট কথা। দত্তগিন্নি বলেন, পোড়ারমুখী মোক্ষদা তো তাহলে ঠিকই বলেছে। যাক, তুমি তাহলে জিতলে। অতিথি নারায়ণ, যা বলবে শুনতেই হবে। তবে কাজটা ভালো হয়নি তোমার। বামুনের মেয়ে তুমি। তোমাদের পায়ের ধুলো আমাদের শিরভূষণ। বলবো না তোমায় আমি কিছু, শুধু এইটুকু বলবো, পুঁটি মাছও মাছ, রুই মাছও মাছ। তবু কে আর তাদের এক সমান করবে বলো? যাক, বলেছি তো অতিথি নারায়ণ, ওরে সুভাষ, একে সঙ্গে করে বামুনের পাতার ঘরে বসিয়ে দিকে যা। অর্থাৎ এখানেই বাক্যে ইতি। সত্য ধীরে ধীরে সরে আসে, আর হঠাৎ মনে হয় তার কোথায় যেন তার একটা হাড় হলো। সত্য কি খাবে না? চলে যাবে? বলবে শরীর খারাপ? কিন্তু কিছু বলার আগেই দত্তগিন্নি ফের কথা বলেন। তোমার ছেলেকে আনোনি? না। কেন? স্বগোষ্ঠী নেমন্তন্ন হয়েছিল না? সত্য জোড়া ভ্রু চির অভ্যাস মতো কুঁচকে ওঠে, আর গলায় ফিরে আসে মৃদু কঠিন স্বর। এ স্বরে উত্তর দেয়, না, নেমন্তন্নয় আপনার ত্রুটি কিছু হয়নি। তবে স্বগোষ্ঠী এসে মাথা মুড়োবার সময় না হলে আর উপায় কি? যাক, আমি তো এসেছি, তাতেই হবে। কথাতেই আছে, শিরে জল ঢাললে সর্বাঙ্গে পড়ে। ঘরে যারা উপস্থিত ছিল তারা ৭ নম্বর বাড়ির ভাড়াটের এহেন স্পর্ধাযুক্ত কথায় বিস্ময়ে হতবাক হয়ে যায়, এবং ভাবলে শূন্য মেদপিণ্ডেও কঠিন একটা ভাবের খেলা ফোটে। তা তিনিও দত্তবাড়ির বড়গিন্নি। তাই নিজেকে সামলে নিয়ে বলেন, বামুনটির কথাই তো খুব বাঁধুনি। ন্যাকাপড়া জানা বুঝি? ভালো ভালো, দেখিনি তো এর আগে, দেখে বড় আমোদ পিলুম। তা যাক, খেও ভালো করে, আর ছেলেদের জন্য ছাঁদাটা নিয়ে যেও। সত্য বলে যাচ্ছিল, সেই সুবাসনাকে তার সঙ্গে হঠাৎ মুখ ফিরিয়ে দাঁড়িয়ে পড়ে তীক্ষ্ণ একটু হাসির সঙ্গে বলে, আমি পাড়াগেঁয়ের মেয়ে, শহুরে রীতির কিছু জানি নে। নেমন্তন্ন করে ডেকে এনে অপমান করাই বুঝি কলকাতার চাল? ও মা, শোনো কথা। দত্তগিন্নির দুধের মতো সাদা মুখখানায়ও হঠাৎ কালি মেরে যায়। আমতা আমতা করে বলে, তোমরা হলে কে কুলের কুলীন, সব বামুনের সেরা বামুন, যাকে বলে জাতসাপ। তোমাদের অপমানই করবে এই সাধ্যি কার আছে বলো ভাই বামুনদি? যদি দ্রষ্টটি কিছু থাকে, নিজ গুণে মার্জনা করে আমার খোকাকে একটু আশীর্বাদ করে যাও। সত্য স্থির স্বরে বলে, আশীর্বাদ তো অবিরতই করব, কিন্তু আমাকে একটু শিগগির ছেড়ে দিতে হবে, তারা আছে। সুদ্দূর বাড়ি বামুনের খাওয়া। দিন দুপুরে মোটা মোটা খান কতক লুচি, আলুনি খানিকটা কুমড়োর ঘ্যাট, আর আলুনি বেগুন ভাজা। অবশ্য হরেক রকম মিষ্টি আছে, আছে দই ক্ষীর। তা কোনোটাই সত্যর কাছে আকর্ষণীয় নয়, তবু খেয়ে দায় সেরে নিয়ে তাড়াতাড়ি পঞ্চুর মার সন্ধান করে। কিন্তু কোথায় পঞ্চুর মা? সে তখন ঢপের আসরে গিয়ে বসেছে। ৩ তলার ওপর প্রকাণ্ড হলে সে আসর বসেছে। নাতির ভাতে ঢপ কীর্তন দিয়েছেন দত্তগিন্নি। মানদা ঢপি এসেছে, আর নাকি সুরে টেনে টেনে কি একটা গানের গোড়া বাঁধুনি শুরু করেছে। পঞ্চুর মা তল্লাশ করতে এসে দাঁড়ায় তার বঞ্ঝি শৈল। ময়লা রং, কালো ফিতে পাড় শাড়ি পরনে, সাদা ধপধপে সরু সিঁথির দুপাশে পাতা কাটা চুল, সর্বাঙ্গ নিরাভরণ। তবু মনে হয় মেয়েটা খুব সেজেছে তো। এটা মনে হয় হয়তো তার মাজা ঘষা গড়নের জন্যে, হয়তো বা পানি রঙা ঠোঁটের জন্যে। শৈল বার্তা শুনে অবাক হয়ে বলে, ও মা, চলে যাবে কি গো? ঢপ শুনবে না? না।
কি আশ্চর্য! শোনবার লেগে লোকে মরে যায়, আর তোমারে তো অগেরাচ্ছি। মনে ভাবছ বুঝি শুনলেই পেলা দিতে হবে? তা তুমি দিলেও পারো, না দিলেও পারো, ওটা হচ্ছে ইচ্ছে সাপেক্ষ। তুমি পঞ্চুর মাকে ডেকে দেবে? ও বাবা, দিচ্ছি দিচ্ছি, মাসি তাই বলছিল বটে। শোনো, তোমার মাসিকে বলো একেবারে যেন একখানি পালকি ডেকে তবে আসে। পালকি? ও বাবা! শৈল পানিরঙা ঠোঁটের একটা অভিরূপ ভঙ্গি করে ওদিকে এগিয়ে যায়। তীব্র তীক্ষ্ণ সরু গলায় গানের আওয়াজ এ বাড়ি থেকেও শোনা যায়। শুধু এ বাড়ি কেন, দূরে অদূরে বোধ করি পাড়ার সব বাড়ি থেকেই শোনা যাচ্ছে। সুরের জন্য যত না হোক, গলার জন্যই মানদা ঢোপি বিখ্যাত। তীক্ষ্ণ সানানো গলা, গলায় সেই সুর, গান থামবার পরেও বাতাসের গায়ে ঝনঝনিয়ে আছড়ায়। সত্য কখনো ঢপ কীর্তন শোনেনি। ছেলেবেলায় সেজ ঠাকুরদার সঙ্গে কখনো কখনো হরিসভায় কীর্তন গান শুনতে যেত। সে অন্য রকম, তার গানের থেকে অনেক জোরালো ছিল খোল করতালের জগঝম্প। আরও ছোটই বাবার সঙ্গে একবার যেন হালি শহরে না কোথায় নৌকো করে গিয়েছিল কালী কীর্তন শুনতে, আবছা মনে পড়ে। আর কবে কোথায় বারুইপুরে পানের চাষ অনেক আছে বটে, গানের চাষ নেই। আজ যদি মেজাজটা অমন না বিগড়ে যেত, দুদণ্ড বসে গান শুনে আসতো সত্য, কিন্তু হলো না শোনা। যাচ্ছে তাই হয়ে গেল মন মাথা। নিজের বাড়ির দাওয়ায় দাঁড়িয়ে একটু শোনবার চেষ্টা করল, তা সে ওই সুরের একটা রেশ ছাড়া আর কিছুই কানে এলো না। একটুক্ষণ দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলে সরে এলো সত্য। এ নিঃশ্বাস গান শুনতে না পাওয়ার জন্য অবশ্য নয়, কারণ অন্য। জগতে পয়সার প্রাধান্য দেখে আর পয়সার গরম দেখে মনটা উদাস হয়ে যাচ্ছে তার। কি আশ্চর্য এই কলকাতা শহর! গুণের নয়, বিদ্যে বুদ্ধির নয়, মানুষ মনুষ্যত্বর নয়, শুধুমাত্র পয়সার জয় জয়কার। এই শহরকে সেই শৈশব কাল থেকে কত ভক্তি কত সমীহ চোখে দেখে এসেছে সত্য। খানিকটা উদাস উদাস হয়ে বসে থেকে সত্য আবার ভাবল, তা একটা মাত্র সংসার দেখে, একটা মানুষের আচার আচরণ দেখেই বা আমি এমন আশা ছাড়া হচ্ছে কেন? এত বড় বিরাট পুরীতে কত মানুষ, কত হালচাল। এই শহরে রাজা রামমোহন রায় ছিলেন, বিদ্যাসাগর আছেন, বঙ্কিমচন্দ্র আছেন, পিরিলি ঠাকুরবাড়ির মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আছেন, আরো কত সব আছেন। ভবতোষ মাস্টার তাদের সব জীবন কথা মহিমার কথা কত শুনিয়েছে সত্যকে। সেসব ভুলে গিয়ে সত্যকে ওই দত্তগিন্নিকে দিয়ে কলকাতার বিচার করছে। মনটা ঝেড়ে ফেলে উঠল। আজ আর পঞ্চুর মা আসবে না, তার কাজগুলো সব করে নিতে হবে। তা একটু না গুছিয়ে নিতেই তুরু আর খোকা স্কুল থেকে ফিরল দুমদাম করে। মা, ভীষণ নিমন্ত্রণ খেলে তো, সমস্বরে বলে উঠল দুজনে। সত্য হেসে ফেলে বলে, হ্যাঁ, শুধু ভীষণ, একেবারে বিভীষণ। নিয়ে নে, স্কুলের জামা কাপড়ে সর্বজয় করিস নে, মুখ হাত ধো। খাবার আছে খাবার? মন্ডা, মিঠে, খাজা, গজা, ছানা বড়া, অমৃতি। ভাবতে ভাবতে আসছি আমরা। ওদের কণ্ঠে অসহিষ্ণুতার দেদীপ্যমান। সত্যর মনটা একটু মায়া মায়া হয়ে আসে। এই দেখো ছোট ছেলেদের কাণ্ড, সারাদিন পড়া লেখা ফেল করে মন্ডা মিঠাইয়ের চিন্তা করছে, কিন্তু মায়াকে প্রশ্রয় দিলে চলবে কেন? তাই সবিস্ময় ভাব দেখিয়ে বলে, ও মা, স্বপ্ন দেখছিস নাকি? ওসব আবার আমি কোথায় পাবো? ওরা কিন্তু এ বিস্ময়কে আমল দিল না। মার হাত ধরে ঝুলে পড়ে হই হই করে উঠল। ইস, তাই বই কি চালাকি হচ্ছে? ও বাড়ি থেকে ছানা আনুনি বুঝি? ছাঁদা?
সত্যর মায়া মায়া মুখটা কঠিন হয়ে ওঠে, তীক্ষ্ণ কণ্ঠে বলে, ছাঁদার কথা কে বলেছে? বাহ, বাবা তো অফিস যাবার সময় বলল তোদের মা কত ছাঁদা আনবে দেখিস। ভুল বলেছেন, হয়তো ঠাট্টা করেছেন, সত্য বলে। কিন্তু তরুর মন এখন আক্ষেপ উদ্বেল। সে বলে, তুমি শুধু শুধু আমাদের স্কুলে পাঠালে, কেউ বুঝি আজ স্কুলে গেছে? পাড়ার ওরা দিব্যি পেট ঠেসে খেলো, আবার জনাজন্তি ছানা আনলো, আর আমরা হু 16 রকম নাকি মিষ্টি করেছে ওরা। সত্য গম্ভীরভাবে বলে, সেটা আবার কি করে জানলি? অফিস যাবার সময় তাও বুঝি বলা হয়েছে? না, সে কথা বাবা কি করে জানবে? বলেছে পঞ্চুর মা। ও, তা আজ দেখছি তোদের মাথার মধ্যে শুধু ওই ছাঁদার গল্পই ঘুরছে। হ্যাংলার মতো আবার ছানা আনবো কি? যা, চল, বাড়িতে যা আছে তাই দিগে। তুরু বয়সে বড় হলে কি হয়, খোকার থেকে সে হাঁদা, তাই সে সহসা বলে ওঠে, চাই না আমি। ও মুড়ি মুরকি আর নাড়ুতে, পঞ্চুর মা ঠিকই বলেছে। হঠাৎ নিজের কথায় নিজে শিউরে উঠে চুপ করে যায় সে। কিন্তু চুপ করিয়ে রাখবার মেয়ে সত্য নয়, সে তীব্র জেরায় কি বলছে পঞ্চুর মা তা আদায় করতে চেষ্টা করে। আর তুরু কাঠ হয়ে গেলেও খোকা বলে বসে, পঞ্চুর মা বলেছে একদিন স্কুল কামাই হলে কি এত রাজ্যি লোপাট হয়? অমন ভোজটা থেকে দুটো ছেলেকে বঞ্চিত করলো, মা না রাক্ষসী। কি কি বললি? বল বল, একবার বল। সত্য যেন দিশেহারা হয়ে গেছে। সত্য নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এই হলো শেষটা? এরকম হচ্ছে তার ছেলেরা? এর জন্য এত কাণ্ড করে দেশ থেকে চলে এলো সত্য? তার যে একান্ত বাসনা ছিল তার ছেলেরা সভ্য হবে, মার্জিত হবে। সত্যই কি তবে অসভ্য হবে, অমার্জিত হবে? মারবে ছেলেদের? না, সত্য ছেলেদের মারেনি, শুধু একবার সেই তীব্র প্রশ্ন করে চুপ করে গেছে, চুপ করে বসে আছে। ছেলেরা যে মুড়ি মুরগিও খায়নি তা তার মনেও নেই। ও শুধু ভাবছে, ঘরে পরে বিপদ, কার আওতা থেকে তবে রক্ষে করবে ছেলেদের? খানিক পরে নবকুমার এলো, আর চোখে একবার দেখে নিল সত্যর জলগম্ভীর মুখটা। তারপর ইশারায় খোকাকে ডেকে বাইরে নিয়ে গিয়ে প্রশ্ন করল, কি হয়েছে সত্যর? হ্যাঁ, বেগতিক দেখলে এই রকমই ওদের প্রশ্ন করে জেনে নেয় নবকুমার। নেয় খোকার কাছেই বেশি, জানে তুরুটা বোকা, বিশদ গুছিয়ে বলতে সে পারেও না। কারণ শুনে নবকুমার বুঝতে পারে না এই তুচ্ছ ব্যাপারে এত বিগলিত হবার কি হলো সত্যর। ছেলেরা তো আর মাকে রাক্ষসী বলেনি, বলেছে পঞ্চুর মা। তাই ঘরে ঢুকে কাষ্ঠ হাসি হেসে বলে, কি আবার কি হলো? সত্য সেইভাবেই বসে থাকে, কথা বলে না। নবকুমার বলে, বাবারে, চিরটা দিন একরকম গেল। তোমার কাষ্ঠ কঠিন স্বভাবের গুণেই পঞ্চুর মাও ও কথা বলেছে। তা সেটুকুই বলেছে বলে এত শাস্তির করতে হয় ছেলে দুটোকে? স্কুল থেকে নাচতে নাচতে আসছে বড় মানুষের বাড়ির ভালো মন্দ দুটো খাবে বলে, তার বদলে কিনা উপোসের সাজা। ধন্যি বটে। উপোসের সাজা মানে? ও তাই তো, ছেলেদের খেতে দেওয়া হয়নি। মুহূর্তে মনটা ভেতরে ভেতরে দ্রব হয়ে যায়, হায় হায় করে ওঠে। ছেলেদের খেতে না দিয়ে বসে আছে সে, রাগের চোটে খেয়ালই হয়নি। ইস, পঞ্চুর মা দেখছি নেহাত ভুল বলেও নি। কচি ছেলে ওরা, ওদের আর ভালো মন্দ বোধ কতটুকু? ওদের বাপ বুড়ো মিনসে যদি বড় মানুষের বাড়ির খাবার মোহময়ী ছবি এঁকে ওদের সামনে ধরে, রাগটা কমে গিয়ে হায় হায় এলেও মুখে হারে না সত্য। গম্ভীর মুখে বলে, তার সামান্য দুটো মুড়ির নাড়ুই বা দিলাম, বন্ডা মিঠাই খাজা গজার গল্প করোগে না ছেলেদের কাছে, খুব পেট ভরবে। কথা কয়েছে বাঁচা গেল।
নবকুমারের ভয়টা অনেক ভাঙে। সত্য যখন মুখ খুলেছে বুঝতে হবে অবস্থা একেবারে মারাত্মক নয়। কথা না কয়ে চোয়ালের হাড় শক্ত করে নিঃশব্দে বসে থাকাটাকেই বড় ভয় নবকুমারের। অফিসে নবকুমারের কর্মদক্ষতার আর বুদ্ধিমত্তার এত সুনাম, নিম্নবর্তীরা এত ভয়ভক্তি করে তাকে। সেখানে নিজেকে বেশ একজন বলে মনে হয়, কিন্তু বাড়িতে এলেই যে কি হয় সেই চির অসহায়তা। তবু আজ এখন সত্য মুখ খুলেছে, তাই নবকুমারও সাহসে ভর করে বলে, আহা, খিদে কাহিল হয়ে গেছে একেবারে। আফিস স্কুল থেকে ফিরে খিদে যা জোর লাগে জানি তো। অর্থাৎ এ সুযোগে নিজের কথাটাও ঢুকিয়ে দিল নবকুমার। আর রাগ নিয়ে বসে থাকা চলে না, সত্য উঠে পড়ে। নবকুমারও আর বেশি সময় নেই বুঝে তাড়াতাড়ি উঠে বলে, রাগ তো দেখালে এত, বলি ছাঁদা এত ঘেন্না কিসের? ছাঁদা আবার কে না আনে? কেন, তোমার বাপের বাড়িতে সে ছাঁদার চল নেই বুঝি? আমরা তো বাবা ছেলে ওই ছাঁদার আশাতেই নেমন্তন্ন যেতাম। ছোট পেটে কতই বা খেতে পারতাম বলো? বাড়িতে এসে পরদিন সকালেই ছাঁদার সারা খুলে, থাক, হয়েছে, গল্প রাখো, মুখ হাত ধোগে বলে উঠে যায় সত্য। মনটা হঠাৎ যেন নরম হয়ে গেল। সত্যি, এতে রাগের কি ছিল? তাদের ছেলেবেলায় তারাও তো, কেন চল থাকবে না তার বাপের বাড়িতে? সে তাদের বাড়ির কাজকর্মেই তো কত সরা সাজানো, মালসা সাজানো, হাঁড়ি সাজানো দেখেছে। লোকে খাওয়া দাওয়ার পর নিয়ে গেছে, রামকালী নিজে দাঁড়িয়ে তদারক করেছেন মাথা পিছু ঠিকমতো যাচ্ছে কিনা। সঙ্গে ঝিটা, মুনিশটা, রাখালটা পর্যন্ত বাদ যেত না। আবার সত্যরাও পিস ঠাকুমার সঙ্গে যখন এ বাড়ি ও বাড়ি নিমন্ত্রণ গেছে তারা দিয়েছে, নেওয়া হতো না তা তো নয়। আর একটা উৎসব ছিল বিশেষ আকর্ষণীয়, সেটা হচ্ছে আটকৌড়ে। গ্রামে কারো বাড়িতে ছেলে জন্মালেই 8 দিনের মাথায় ডাক পড়ত অপর বাড়ির কুচো ছেলেদের কুলো পিটোতে। সে সম্মানটা অবশ্য শুধু ছেলেদের, তবে খই, মুরকি, আট ভাজার সম্ভার থেকে মেয়েরা বঞ্চিত হতো না। 8 শাট করে বেড়া বেনুনি বাঁধা, কোমরে ডুরে শাড়ি আঁচল জড়ানো, পাড়া সচকিত করে মল বাজিয়ে যাওয়া নিজের সেই চেহারাটা যেন চোখের ওপর দেখতে পেল সত্য। ফিরত সেই ডুরে শাড়ির আঁচলটা কৌশলে কোঁচরে পরিণত করে, তাতে খাজা গজা 8 ভাজার বোঝাই নিয়ে। তার মধ্যে কেউ কেউ বা আবার 8টা করে পয়সা মিশিয়ে রাখত। বাড়ি এসে কি মহল্লাসে সেই পয়সা খোঁজার ধুম! কই, নিজেকে বা অপরকে তো তখন হ্যাংলা মনে হতো না। কেন হতো না? আজই বা কেন? স্বামী পুত্রের খাবার গোছাতে গোছাতে কারণটা ভাবল সত্য। নির্ণয় করল একটা, ওদের খেতে দিয়ে উপস্থাপিত করল সেই কথাটা। বলছিলে আমাদের নিত্যানন্দপুরে ছাদার চল ছিল কি না? থাকবে না কেন, খুবই ছিল। তবে কথাটা হচ্ছে, সেই দেওয়ার মধ্যে নেমন্তন্ন কর্তার অহংকারটা ফুটে উঠত না, বরং যেন দিতে পেরেই কেতার্থ। তাই যারা নিত তাদের মধ্যে মান অপমান ঘুলত না। এই তোমাদের দত্তবাড়ির বাবু সবটাতেই যেন অহংকার। এতখানি একখানা তিজেলে 52 প্রস্থ মিষ্টি সাজিয়ে রেখেছিল তো আসনের পাশে, তা সেটা মানুষ পালকিতে তুলিয়ে দেবে তো? তা নয়, বাড়ির লোকরা কে কোথায় ঠিক নেই, কাকস্য পরিবেদনা। একটা দাসী মতন মেয়ে মানুষ ভাঙা কাশি গলায় চেঁচিয়ে উঠল, ওগো বামুনের মেয়ে, তোমার ছাঁদা পড়ে রইল যে, দেখো তো অভব্যতা, নেব আমি হাতে তুলে? সত্য স্বামী পুত্রের মনে সে 52 রকম কি প্রতিক্রিয়া সৃষ্টি করল কে জানে। তবে নবকুমারকে স্ত্রীর কথায় তার সত্যি বলে সায় দিতেই হলো। তারপর কথাটা সে নিজেই পারল। তারপর সত্যিই সেই সোনার হাড় ছড়া দিয়ে এলে নাকি? তার সত্যি দেব না তো কি মিথ্যে দেব? দেব বলে নিয়ে গেলাম,
নবকুমার আক্ষেপ নিঃশ্বাস গোপন করে উদাসভাবে বলে, তোমার জিনিস তুমি ফেলে দিতে পারো, বিলোতে পারো, সে কথা নয়, তবে পাড়ার দু একজনকে শুধিয়েছি সকালে, কেউ আদুলিটা, কেউ সিকিটা দিয়েছে, টাকার ঊর্ধ্বে কেউ দেয়নি। সত্য এ প্রসঙ্গে জবনিকাপাত করে দিয়ে বলে, যাজ্ঞে বাবু, কচি ছেলেকে দেওয়া জিনিসের কথা নিয়ে কচকচানিতে কাজ নেই, ছাড়ান দাও কথা। এবারে পুরুষ বেটা ছেলের মতো একটা কাজ করো দেখি, একখানা বাসা খোঁজো। বাসা? আবার বাসা খুঁজবো? বদলাবে এ বাসা? তাই তো স্থির করেছি। মনে করেছি নয়, ইচ্ছে করছি নয়, সংকল্প করেছিও নয়, একেবারে স্থির করেছি। নবকুমার মনে মনে নিজের হার নিশ্চিত জেনেও লড়াইয়ে নামে। তা স্থির করবে বই কি, মাথাটাই অস্থির যে। তাই নীতি নতুন স্থির করা। বলি, এ ভাড়ায় এমন বাসা আর পাবে? দত্তদের নাকি নেহাত পয়সার দিকপাত নেই, তাই বাসাগুলো এত সস্তায় ছেড়েছে। অপর কেউ হলে এত দেড়াদাম হাঁকত। ওসব কুমতলব ছাড়ো। সত্যর এই জোড়া ভুরুর নিচের গভীর কালো চোখ জোড়া সহসা একটি কৌতুক রসাশ্রিত বিদ্যুৎ কটাক্ষে ঝিলিক মেরে ওঠে। সত্যবামনি কবে তার মতলব ছেড়েছে? নবকুমার সেই মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। সত্যর হাসিটা দুর্লভ বলেই কি এত অপূর্ব? না, এ অপবাদ নবকুমার দিতে পারে না। সত্যবামনি কখনো তার মতলব ছেড়েছে, শুধু নবকুমারই বুঝতে পারে না। অকারণ সুস্থ শরীর ব্যস্ত করে কি সুখ পায় সত্য? সঙ্গে সঙ্গে হাঁ করে তাকিয়ে থাকা চোখ ফিরিয়ে নিয়ে বেজার মুখে বলে নবকুমার, কেন, এ বাসায় আবার কি অপরাধ করল? না, তোমাকে বললে তুমি বুঝবে না। না, আমি তো কিছুই বুঝবো না, যত বোঝার কর্তা তুমি। বাসা খাসা বদলানো হবে না, বারে বারে এক কেত্তন। পাখি পক্ষী নাকি যে রাত দিন বাসা বদলাবো? হবে না বলে দিচ্ছি, ব্যাস। তা বেশ, হবে না। সত্যি কর্তার কথাই বজায় থাক। বলে সত্য উঠে যায়। এ বাসা বদলানোর ইচ্ছে যে সত্যরই খুব আছে তা নয়, বাড়িটা সব দিক দিয়ে সুবিধের, কিন্তু ওই মাথার ওপর প্রভু নিয়ে প্রজা হয়ে থাকাটাই তার বরদাস্ত হচ্ছে না। আর মজাটাও দেখো, নিজের বাড়িতে নিজের মতো থাকবো তা নয়, ঝিটা এ বাড়ি ও বাড়ি করে যন্ত্রণা ঘটাতে থাকবে। ওকে ছাড়িয়ে দিলেও কতকটা সুরাহা হয় বটে, কিন্তু সেটাও ঠিক মনের সঙ্গে খাপ খায় না। মানুষটা দুষ্টুবাজি নয়, উপকারীও আছে, দোষের মধ্যে হচ্ছে অবোধ। তার অবোধ বলেই অতিরিক্ত কথা হয়, সেই কথার জ্বালাতেই ছেলে দুটোর কুশিক্ষা জন্মাচ্ছে। তা সেই কথাই বলে ছাড়িয়ে দিতে হবে পঞ্চুর মাকে। বলতে হবে, আমার ছেলেদের যদি তুমি শেখাও মা নয় রাক্ষসী, তাহলে তোমায় কি করে রাখি বলো তো বাছা? সামনের মাস থেকে অন্য কাজ দেখো। সেই কথাই ঠিক করে মনে মনে। এ বাড়ি ও বাড়ি আনাগোনার কথা তুলে আর খেলো হবে না, আসুক কাল সকালে। কিন্তু কাল সকাল অবধি অপেক্ষা করতে হলো না সত্যকে। সেই সন্ধ্যাতেই এসে হাজির হলো পঞ্চুর মা, সম্পূর্ণ অপ্রত্যাশিত এক বার্তা নিয়ে। এ কি, এ কোন বিপদ অপেক্ষা করছিল সত্যর জন্য? সন্ধ্যার আগে দুপুরের কথাটা তাহলে বলে নিতে হয়। দত্তগিন্নি পিচ করে পিক ফেলে বলেন, হ্যাঁ লা পঞ্চার মা, তোর মনিবগিন্নি তো বয়সে কাঁচা, ওর এত অহংকার কিসের বল দেখনি? দত্তগিন্নির চির মোসাহেব ভাগ্নে বউ হি হি করে হেসে ওঠে, বলে, ওর কাঁচা বয়সেরই অহংকার গো মামি, নইলে অহংকার করবার তো কিছু নেই দেখছি। দত্তগিন্নি ভারী মুখে বললেন, উহু, এ বাপু বয়সের দেমাগ নয়, এ হচ্ছে স্বভাবের দেমাগ। সংসারে ওর আর কে আছে রে পঞ্চার মা? পঞ্চুর মা এ বাড়িতে কোনো দিনই পঞ্চার মা বই পঞ্চুর মা শোনে না, তাই ওই অগ্রাহ্যের ভঙ্গি
তার গা সহা। অতএব বিনয়ে বিগলিত হয়ে সে উত্তর দেয়, আর কে? ওই উনি, ওনার স্বামী, আর দুটো 7-8 বছরের খোকা। ও তাই, কথাতেই আছে, মেঘা খেয়ে রোদ হয়, তার বড় চচ্চড়ানি, আর বউ হয়ে গিন্নি হয়, তার বড় ফরফরানি। তার শাশুড়ি মা কি বুঝি মরেছে? পঞ্চার মা কৌতুকের ভঙ্গিতে বলে, বালাই ষাট, মরবে কেন? শাশুড়ি আছে, শ্বশুর আছে, আছে সবাই, দেশ গেরামে আছে। উনি বাসায় এসেছেন স্বামী পুত্তুর নিয়ে। স্বামী সাহেবের আপিসে চাকরি করে। বটে, তাই তো বলি, তাতেই তেজে মটমট। দেশ কোথা? কোথা কি বৃত্তান্ত কে শুধবে মা? পঞ্চুর মা মনে মনে সত্যর প্রতি স্নেহশীল ও সমীহপরায়ণ হলেও নিতান্তই দত্তগিন্নির সুয় হতে মনিবের প্রতি অগ্রাহ্য দেখিয়ে বলে, গপ্প করবার সময় আছে তেনার? ঘরের কাজ মিটল তো বই কেতাব মুখ দিয়ে বসল। বই কেতাব? ঘরের মধ্যে একটা ব্যঙ্গ হাসির ঢেউ খেলে যায়। তাই নাকি? ওরে পঞ্চার মা, তুই যে দেখছি খুব ভালো বাড়িতে চাকরি ধরেছিস। দেখিস বাপু, গিন্নির হাওয়া লেগে তুই শুদ্ধ পণ্ডিতিনী হয়ে যাসনি। পঞ্চুর মা হেসে উঠে বলে, তা পারলে গিন্নি আমাকেও বই ধরায়। বাপ্পা, ছেলে দুটোকে পড়া পড়া করে যা দিক করে। তবু ওই ছেলে দুটোই যা গপ্পগাছা করে আমার সঙ্গে। ওদের মুখে শুনেছি বারুইপুর না কোন দেশ যেন ঠাকুমা আছে, ঠাকুরদা আছে, পিসি আছে, আর মামার বাড়ি সেই ত্রিবেণীর কাছে নিত্যানন্দপুর না কি একটা যেন। দাদামশাই কোবরেজ খুব বড় মানুষ। সহসা ঘরের মধ্যে একটা মানুষের মুখটা যেন উদ্ভ্রান্তের মতো হয়ে যায়। দেয়ালের কোলে একখানা পেতলের চৌকিতে পাতিয়ে পাতিয়ে পান সাজছিল সে। কাজ করা হাতটা থেমে যায়, হাঁ করে তাকিয়ে থাকে পঞ্চুর মার মুখের দিকে। কানে যায় না দত্তগিন্নির মন্তব্য। বড় মানুষের ঝি বলেই এত দেমাগ 7 নম্বরের বাড়ির গিন্নির, সেই মন্তব্য করেন দত্তগিন্নি। পঞ্চুর মাও মন্তব্য নিয়ে পরিসমাপ্তি করে, সেই তো শুনলাম নাকি ছেঁদার হাঁড়ি নেয়নি। ভাগ্নে বউ নিভন্ত আগুনে কাঠ ফেলে বলে, ঢপ শোনেনি? সেই কথাই তো বকে মরছি বৌদি। পঞ্চুর মা আক্ষেপ করে বলে, এত এত লোকের সময় এলো, আর তোর সময় হলো না? পাড়ার সকল ছেলে ঘরে বসে রইল, আর তোর ছেলেদেরই স্কুলের মান্নি হতে হলো। ছেলে দুটোর জন্য মরছি কড়কড়িয়ে। তা যাস, হাঁড়িখানা নয় তুই নিয়ে যাস, দিস গিয়ে ছোঁড়া দে, বলেন অপর এক মহিলা। কিন্তু পান সাজুনি বিধবাটির কানে বুঝি এসব বিন্দু বিসর্গও যায় না। সে তেমনি হাঁ করে তাকিয়ে থাকে পঞ্চুর মার মুখ পানে, আর কি বলে সে সেই আশায়। পঞ্চুর মা কিন্তু আর কথা বাড়ায় না। সত্যর বিরুদ্ধে কথা বলতে তার বিবেক তেমন সায় দিচ্ছে না। তবে নেহাত নাকি এ ঘরের এখন পালের হাওয়া উল্টো দিকে, তাই বড় মানুষের কথার ধামা তো ধরতেই হবে। তাছাড়া সত্যর ওপর তার আজ সত্যিই বড় রাগ হয়েছে। সে কোথায় ভেবে রেখেছিল সত্যকে নিয়ে এসে বড়লোকের বাড়ির জাঁকজমক দেখবে, আর তার বঞ্চি শৈলর এ বাড়িতে কতখানি মানমর্যাদা তা বুঝিয়ে ছাড়বে। একটা মান্যিমানের মাসি পিসি হওয়া তো আর কম গৌরবের নয়। মান্যিমান বই কি, দত্তগিন্নির মেজ ছেলের সঙ্গে শৈলর দহরম মহরম তো আর রাখা ঢাকা নেই। মেজবাবুর ওপর শৈলর আধিপত্য একেবারে আশ্চর্য ব্যাপার। মেজবউটাকে ঢিঠ রাখতে দত্তগিন্নি এ আগুনে রীতিমতোই ইন্ধন দিয়ে এলেন। শৈলর জন্যে গন্ধ তেল, গন্ধ সাবান সরবরাহ হয় দত্তগিন্নির নিজের ভাড়া থেকে। শৈলর জন্যে পানীয় খাবার সবচেয়ে দামি কিমা আসে গিন্নির খরচে। শৈলর ফিতে পেড়ে শান্তিপুরি
হাফ শাড়ির যোগানদার অবশ্য মেজবাবু স্বয়ং, তবে একটু ময়লা কি ছেঁড়া চোখে পড়লেই দত্তগিন্নি গ্যাদারি বেজার মুখী। মেজ বউটাকে শুনিয়ে শুনিয়ে শৈলকে বলেন, হ্যাঁলা, কাপড় এত ময়লা কেন, নেই বুঝি? বলতে পারিস নে তোর মেজ দাদাবাবুকে? এতজন থাকতে মেজ দাদাবাবুকেই কেন, এ প্রশ্নটা অবশ্য উচ্চ থাকে। তা এসব রঙ্গ রসের গপ্প অবশ্য পঞ্চুর মার মনিবের সঙ্গে করার জো নেই, কিন্তু শৈলর দখলিত্বটা দেখানো যেত, তা হলো না। মরুক্কে, যার যেমন বুদ্ধি, বুদ্ধির দোষেই ঠকে মানুষ। বৌদি যে এত বুদ্ধিমতী তা কই জিততে পারল কই, হেরেই তো মোলো। নিজে ভালো করে খেলি না, স্বামী পুত্তরকে খেতে দিলি না, গান শুনলি না, সব দিকেই ঠকলি, ধুত্তর। মনক্ষুণ্ণ পঞ্চুর মা পান সাজনির দিকে এগিয়ে এসে বলে, দাও বামুনদি, দুটো বেশ মচমচে করে পান দাও দেখি। দুটো পান তাড়াতাড়ি সেজে কম্পিত হাতে সেই দুটো পঞ্চুর মার হাতে তুলে দিয়ে পান সাজনি বামুনদি চাপা নিচু গলায় বলে, কই তোর মনিবকে তো আমায় দেখালি না? ও মা, শোনো কথা, কদণ্ড থাকলো তিনি? এলো আর চলে গেল বই তো না। তোদের কথাবার্তা শুনে একটু কৌতূহল হচ্ছে বলি এত তেজস্তম্ভ শুনছি, দেখাবি না একবার? আর দেখানো, বৌদি কি আর এমুখো হবে? আর এ বাড়িতে আসবে? তবে যদি তুমি, বামুনদি আরো মৃদু গলায় বলে, তবে তাই চল না, দেখে আসি। ও মা, হঠাৎ আমার মনিবের ওপর এমন নেকনজর কেন গো বামুনদি? আস্তে, এক্ষুনি গিন্নির কানে উঠবে আর না করে বসবে। বেশ, সন্ধ্যের পর নিয়ে যাব। যাবার মুখটাই কিন্তু বামুন দিদি কেন যেন বিচলিত হয়, আগ্রহটা যেন ঝিমিয়ে আসে তার। বলে, থাকবে পঞ্চুর মা, কাজ নেই। ও মা, কেন? এখনো তো মন করলে। হ্যাঁ, ঝোঁকের মাথায় তখন বলেছিলাম বটে। তা বলি কি, গেলে আবার এ গিন্নির যদি গোসা হয়? শোনো কথা, কেটে পাচ্ছে, তোমার আমার মতন চুনোপুটির খবর রাখতে ওনাদের দায় পড়েছে। কাজের বাড়িতে নানান গোলমাল, 10টা নতুন রাঁধুনি চাকরানি খাটছে। ফাঁকি দেবার এই তো সুযোগ। না ভাবছি গিয়েই বা কি হবে, শুনছি না কি তেমাকি রাঁধুনি পান সাজনির সঙ্গে কথা যদি না কয়। ওমা না না, তা তুমি ভেবো না বামুনদি। পঞ্চুর মা অভয় দেয়, তাকে যদি কেউ ঘাঁটাতে না চায় সেও কিছু বলবে না। বাড়িতে অতিথি এলে বরং আদর আপ্যায়নই করবে, রাঁধুনি চাকরানি বিচার করবে না। এই তো সেদিন তাঁতিনি মাগে গেছিল, তাকে কত যত্ন করে বসালো, তেষ্টার জল দিল, পান দিল। কাপড় অবশ্যই নিল না, বলল দরকার নেই, তবে দুধ ছাই তো করল না। অনেক অগ্র পশ্চাতের পর শেষ অবধি অগ্রেরই জয় হয়। পেঁজা তুত্তুরে সিল্কের চাদরখানা গায়ে জড়িয়ে সন্ধ্যের দিকে খিড়কির দরজা খুলে পঞ্চুর মার সঙ্গে রাস্তায় নামল পান সাজনি বামুন মেয়ে। বামুনের মেয়ে একদা কাজের দরবার নিয়ে এসেছিল দত্ত বাড়িতে। নেহাত ঝি চাকরানির কাজ তো দেওয়া যায় না তাকে, তাই এই কাজের ভার। অবশ্যই পান সাজা কথাটা শুনতে যত হালকা, এ বাড়িতে সে ব্যাপারটা তত হালকা নয়। দৈনিক অন্তত 1000 পান তাকে সাজতে হয়, তদুপযুক্ত সুপরিও কেটে দিতে হয়। তাছাড়া সব পান ঠিক এক ধরনের সাজলেও চলে না, তাতে আবার শ্রেণীবিভাগ আছে। কারুর কারুর মিঠে পানের খিলি বরাদ্দ, কারুর কারুর জায়ফল, দারচিনি, জয়িত্রী, কাবাব চিনি, এলাচ, কর্পূর সম্বলিত রাজকীয় পান, কারো বা দোক্তা খাওয়া মুখের রুচি অনুযায়ী শুধু খয়ের সুপুরি, আবার সে সুপুরিও মিহি মোটা নানান প্রস্থ। এইসব পানের নৈবেদ্য সাজিয়ে যার যার ঘরের বাটায় রেখে আসতে হয় গোলাপ জলে ভিজানো ন্যাকড়া চাপা দিয়ে।
এছাড়া সরকার গোমস্তা লোকজন, অতিথি, ফকির, আসন্তি যাউন্তি আশ্রিত অভ্যাগতদের জন্যে মোটা বাংলা পানির ব্যবস্থা আছে। সমস্তই বামুন মেয়েরই ঘাড়ে। শুধু পান নিয়েই সারাটা দিন যায়, তার প্রাণ যায় যায়। তার উপর আবার বাড়িতে যজ্ঞি হলে তো কথাই নেই। সেও তো আছে যখন তখন। বিয়ে, সাধ, মুখে ভাত এসব বাদেও বাড়ির হরেক রকম মেয়ে মানুষের হরেক রকম বত্ত সারাও তো সারা বছর। লোকজন খাওয়া লেগেই আছে। দত্তগিন্নির ছোট যা অনন্ত চতুর্দশীর বত্ত সারল, 300-400 লোক খেল। পতি পুত্রহারা বিধবা, তবু কমতি কিছু হল না। বড়গিন্নির উদার মনা বললেন, তা হোক, ওর কেউ না থাক, আমি যখন আছি আমিই ও সব করাবো। ইহকালটা তো বৃথাই গেল, পরকালটা বজায় থাক। ছোটগিন্নি অবশ্য বেইমান, আড়ালে আবডালে বলে বেড়ায়, আমার বুঝি ভাগ নেই দত্তদের বিষয় সম্পত্তিতে? বানের জলে ভেসে এসেছি বুঝি আমি? কাঠা হাতে করে ঢুকিনি আমি তাদের উঠোনে? গাঁট ছড়া বেঁধে সঙ্গে করে নিয়ে আসিনি এদের একজন? তাকে উস্কুনিও দেয় কেউ কেউ, কিন্তু সে নেহাতি আড়ালে। বড়গিন্নির সামনে সবাই ঠান্ডা। কিন্তু সে যাক, পথ চলতে চলতে বামুনের মেয়ের সঙ্গে নিম্নোক্ত কথাবার্তা হয় পঞ্চুর মার। যতই হোক তুমি হলে স্বজাতি, তোমায় সমীহা দেখাবে। স্বজাতি অবশ্য সত্যবতীর, কারণ সেও বামুন। বামুন মেয়ে কিন্তু এ আশ্বাসে উল্লসিত হয় না, উদাসভাবে বলে, সোনার বেনের অন্ন খাওয়া বামুন আবার বামুন? তুইও যেমন পঞ্চার মা, তোরা বামুন্দি করিস, তাই। নিজেকে বামুনের মেয়ে বলে পরিচয় দিতে আমার ইচ্ছে করে না। নেহাত নাকি কাজ করতে এসে সুদ্দুর বললে পাছে পা টিপতে, ছাড়া কাপড় কাচতে, এঁটো বাসন মাজতে বলে, তাই ওই পরিচয় দেওয়া। তা কেন বামুনদি? তোমার আচার আচরণ তো সব সৎ বামুনেরই মতনই। নইলে রাঁধুনি, কুটনি, ভাড়ার দিউনি, আরও যে সব বামুনি ধনী আছে, তাদের আচার কেতা তো আর পঞ্চুর মার অবিদিত নেই। ঘেচার মা তো সেদিন লুকিয়ে গরম মাছ ভাজা খেতে গিয়ে জিভে কাঁটা ফুটিয়ে হাতে নাতে ধরা পড়ল। তাই কি মাগির হায়া আছে? আসল কথা কি জানো বামুনদি, স্বভাব চরিত্রটা যতক্ষণ ভালো আছে ততক্ষণ কখনো সে আচার বিচার ছাড়বে না। আচার অনাচার ত্যাগ করলেই বুঝবে মতিগতি বিগড়েছে। ধম্ম কম্ম আচার আচরণ হচ্ছে নদীর বাঁধ। বাঁধ যদি একবার ভাঙে, বাসন মাজা ঝি পঞ্চুর মার এই জীবন দর্শনে ব্যাখ্যার শেষ অংশটা আপাতত মুলতুবি থাকে। সত্যবতীর দরজায় এসে পড়েছে দুজন। পঞ্চুর মার সানানো গলায় ডাক পাড়ে, কই গো বৌদি, কোথায়? একবার বেরিয়ে এসো গো, নতুন মানুষ এসেছে তোমায় দর্শন করতে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।